হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, মনে আছে সেই বিধ্বংসী জায়ুনের কথা, যে একা একটা আস্ত ল্যাবরেটরি ধুলোয় মিশিয়ে দিয়েছিল? দ্য উইচ পার্ট 1-এ আমরা দেখেছিলাম এক অতি মানবীয় ক্ষমতার লড়াই। কিন্তু গল্পটা সেখানেই শেষ নয়। প্রথমেই বলে রাখি, দ্য উইচ পার্ট 1 যদি দেখে না থাকো তাহলে এই গল্পটা সম্পূর্ণ বুঝবে না, তাই প্রথমে ওই গল্পটা দেখে নিও। পিন কমেন্টে তোমাদের জন্য লিংক দিয়ে দেব। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এই সিরিজের দ্বিতীয় কিস্তি, দ্য উইচ পার্ট 2, দ্য আদার ওয়ান। প্রথম পার্টে যেখানে আমরা জায়নকে দেখেছিলাম, এই পার্টে পরিচয় হবে আরেক রহস্যময় মেয়ের সাথে, যার ক্ষমতা হয়তো জায়নের চেয়ে বেশি ভয়ঙ্কর। এই মুভিতে আমরা দেখতে পাবো আরো রক্তক্ষয়ী লড়াই এবং এমন কিছু রহস্য যা আপনাদের গায়ের লোম খাড়া করে দিবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দ্য হুইচ পার্ট 2 এর রোমাঞ্চকর এক্সপ্লেনেশন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা শহর, আর আমি শাকিল আছি আপনাদের সাথে। প্রথম মুভির মতো এই মুভিও শুরু হয় এক ভয়ানক দৃশ্য দিয়ে, যেখানে একটি বাচ্চা মেয়ে সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় ফার্মের সামনে দাঁড়িয়ে আছে। পাশে পড়ে রয়েছে অনেক পশুর মৃতদেহ, যা দেখে আমরা সহজে বলতে পারি এই মেয়েটিও এক্সপেরিমেন্টের শিকার, অর্থাৎ মিউট্যান্ট। তখনই বাচ্চাটি পেছন থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যেন মা তাকে তার কাছে ডাকছে। তবে সেটা হয়তো তার ব্রেনের মধ্যেই হচ্ছে, কারণ তার আশেপাশে এবং দূর দূরান্তে কোনো লোকজন নেই। আর এসবের জন্য তার প্রচুর মাথা ব্যথা হচ্ছে। আর কেনই বা তার মা তাকে ডাকছে সেটা আমরা মুভি শেষে জানতে পারবো। এখান থেকে গল্প শিফট হয়ে যায় অতীতে, যেখানে একটি মেয়েকে দেখানো হয়, আর এই মেয়েটি বারবার তার পেটে হাত দিচ্ছিল। মেয়েটির ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে গতকাল রাতে সে কি তার বয়ফ্রেন্ডের সাথে সবকিছু করেছে কিনা। তবে মেয়েটি তার মুখ চেপে ধরে চুপ করে যেতে বলে। আসলে তারা সবাই মিলে একটি বাসে করে পিকনিকে যাচ্ছিল। তখনই বাসটি হঠাৎ করে রাস্তা পাল্টে একটা অন্য জায়গায় নিয়ে যায়, যার নাম অ্যাভালন্ট। আর সাথে সাথে কিছু গ্যাস মাস্ক পরা লোক বাসে এসে সেন্সলেস হওয়ার জন্য গ্যাস ছেড়ে দিয়ে সবাইকে প্রচুর মারতে থাকে। তারা আসলে এই মেয়েটির জন্য এখানে এসেছে। মেয়েটিকে তারা তুলে নিয়ে যায়। জ্ঞান ফেলে মেয়েটি নিজেকে একটা ল্যাবের মধ্যে দেখতে পায়, যেখানে টিভিতে দেখানো হচ্ছে তাদের ওই বাসটি পাহাড়ের খাদে পড়ে সবার মৃত্যু হয়েছে। সেখানেই দেখানো হয় যমজ দুই বোন ডক্টর বেগকে। মেয়েটি বলে সে প্রেগনেন্ট, তবে ডক্টর বেগ জানায় তার বাচ্চা একদমই ঠিকঠাক রয়েছে আর তার যমজ বাচ্চা হবে। তবে এরপর তার আরো অনেক বাচ্চা হবে, অসংখ্য বাচ্চা হবে। মেয়েটি কিছুই বুঝতে পারছে না তারা কি বলছে। ডক্টর বেগ বলে, তুমি কি সত্যি ভুলে গেছো তুমি কে, নাকি ভুলে যাও নাটক করছো? মেয়েটি এসব শুনে ভীষণ অবাক হয়ে যায়। এরপর 1975 সালে তারা একটি সাকসেসফুলি এক্সপেরিমেন্টকে সম্পূর্ণ করে ফেলে। গল্প বর্তমানে চলে আসে, যেখানে একজন চাইনিজ মেয়েকে দেখানো হয়, আর তার মধ্যেও সুপার পাওয়ার রয়েছে, অর্থাৎ সেও একজন মিউট্যান্ট। সে তার সাথীদের নিয়ে একটি ল্যাবে গিয়ে সেখানকার সবাইকে মেরে ফেলে এবং সেখানে একটা বিশাল বড় এবং খুব সিকিউর রুম দেখানো হয়। এরপর সমস্ত মরে থাকা মানুষদের মধ্যে রক্তাক্ত অবস্থায় একটি মেয়েকে দেখানো হয়, যে তার শরীর থেকে সমস্ত এক্সপেরিমেন্টের পাইপ খুলে ফেলে এবং এরপর সে ল্যাব থেকে বেরিয়ে আসে। দেখতে পায় সে একটি আইল্যান্ডে রয়েছে। এখানেই বলে রাখি, এই মুভিতে মেয়েটির কোনো নাম দেওয়া হয়নি, তাই আমরা এই অ্যাক্ট্রেসকে তার নাম ধরেই ডাকবো, অর্থাৎ সিয়া বলেই সম্বোধন করব। বাইরে আসার পরে সিয়ার হঠাৎ করে প্রচুর মাথা ব্যথা শুরু হয়, যেমনটা প্রথম পার্টে জায়নের হতো তেমনটা। আর সে কিছু ভীষণ দেখতে পায়, যার সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানতে পারবো। আর এখানেই আমরা সিয়ার কিছু পাওয়ার সম্বন্ধে জানবো। সিয়া না ছুঁয়ে ম্যাটারকে কন্ট্রোল করতে পারে। সে এতটাই ফাস্ট যে সময় তার জন্য থেমে যায়। সে জঙ্গলের পথে হাঁটতে শুরু করে। অন্যদিকে দেখানো হয় জং নামে এক ছেলেকে, যে ডক্টর বেকে বাড়িতে এসেছে। তাকে দেখে বোঝা যায় যে তার মধ্যে কিছু সুপার পাওয়ার রয়েছে। আসলে ডক্টর বেক রিটায়ার করার পর জং এখন থেকে হেডকোয়ার্টারের দায়িত্ব রয়েছে। ডক্টর বেক জানতে চায় ল্যাবে কি হয়েছে। জং জানায় যে হেডকোয়ার্টারের ল্যাব থেকে মেয়েটি চলে গেছে। ডক্টর বেক জানায় ইনভেস্টিগেশনে বোঝা যাবে কে এসব করছে। তবে জং জানায় মেয়েটিকে কেউ নিয়ে যায়নি, সে একা একা নিজের পায়ে হেঁটে ল্যাব থেকে বেরিয়ে গেছে, যা শুনে ডক্টর বেক অবাক হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় সিয়া জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা রাস্তায় চলে আসে, আর তার পাশ দিয়ে প্রচুর স্পিডে একটা গাড়ি চলে যাচ্ছিল। তবে আবার ফিরে এসে লোকটি বলে সে এখানে কি করছে। মেয়েটি কোনো উত্তর না দিলে লোকটি তাকে কিডন্যাপ করে নেয়, কারণ তারা অলরেডি একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল। আর হয়তো সিয়া সবকিছু দেখে নিয়েছে, তাই ভেবে তাকেও তারা কিডন্যাপ করে নেয়। তারা যাকে ধরে নিয়ে যাচ্ছে সে মেয়েটির নাম কিয়ংহি। কিয়ংহি বলে সিয়াকে ছেড়ে দিতে, কিন্তু লোকটি বলে হয়তো সে আমাদের গাড়ির নম্বর দেখে নিয়েছে। সিয়া সাথে সাথে গাড়ির নম্বর এবং ঠিকানাও বলে দেয়, যা গাড়ির স্টিকারে ছিল। এটা দেখে লোকগুলো অনেক অবাক হয়ে যায়। এরপর সিয়ার গায়ে লেগে থাকা রক্ত চেক করার জন্য লোকগুলো সিয়ার গায়ে হাত দেয়, আর তখনই প্রচুর রাগ উঠে যায়। সেই মুহূর্তের মধ্যে সবাইকে মারতে শুরু করে এবং সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিংহির জ্ঞান ফিরলে সে দেখতে পায় সিয়া একটি লোককে বসে বসে দেখছে। যখন সে তাকে মারতে যাবে, কিংহি তাকে মারতে না করে দেয়। এরপর সে ওই লোকের ফোন থেকে অ্যাম্বুলেন্সে কল করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে।
তবে যাওয়ার আগে সে সিয়াকেও সাথে করে নিয়ে যায় যাতে সে পুলিশের কোনো ঝামেলাতে না পড়ে। কিউংহি তার আঙ্কেলকে কল করে আর এরপর তার আঙ্কেল এসে সিয়াকে এমন রক্তাক্ত দেখে খুবই ঘাবড়ে যায়। সিয়া তাদের দিকে আসছিল, তবে এখানে সে সেন্সলেস হয়ে যায়। কিউংহি তার আঙ্কেলের সাহায্যে সিয়াকে গাড়িতে তুলে। সিয়া এটুকু বুঝতে পারছিল যে কিউংহি তার জন্য কতটা পরোয়া করছে। এরপর সিয়াকে আঙ্কেল তার ক্লিনিকে নিয়ে আসে এবং তার পিঠের চুটগুলো থেকে একটা একটা করে কংক্রিটের টুকরো বের করতে থাকে। সে এটা দেখে একদমই চমকে যায় যে সিয়ার জখমগুলো সাথে সাথে ঠিক হয়ে গেল। তবে যেহেতু সে ড্রিঙ্কস করা অবস্থায় ছিল তাই সে এটাকে নিজে ব্রহ্ম মনে করেন। এরপর সে কিউংহির কাছে গিয়ে বলে সিয়া সবার থেকে আলাদা, তার জেনেটিক্স একদমই ইউনিক। তাদের আরো গোপন আমরা জানতে পারি। ওই লোকগুলোকে আসলে কিউংহির আরেক আঙ্কেল ইয়ংদু পাঠিয়েছে। কিউংহির বাবা মারা যাওয়ার পর থেকে ইয়ংদু আসলে তাদের বাড়ির প্রপার্টি দখল করার চেষ্টা করছে। অন্যদিকে জো হিউন নামে এক মেয়েকে দেখানো হয় যে একটা ল্যাবে এসে সমস্ত টেস্ট সাবজেক্টকে মারতে থাকে। আসলে সে হেডকোয়ার্টারের জন্যই কাজ করছে। আর তার সাথে তারই জুনিয়র একজন আমেরিকান ম্যান যার নাম টম সবসময় তার সাথেই থাকে। রুম থেকে এসে সে যখন তার শরীর থেকে বুলেট বের করছিল তখনই দেখানো হয় সেও একজন এক্সপেরিমেন্টের প্রোডাক্ট, অর্থাৎ সেও আসলে একজন মিউটেন্ট। এইদিকে কিউংহি সিয়াকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে যেখানে তাদের ভাই দেইগিলকেও দেখানো হয়। সে তার বোনের উপর রেগে থাকায় তার বোনের মুখ চেপে ধরে, যা দেখে সিয়া তার হাত ভীষণ জোরে চেপে ধরে। তবে কিউংহি তাকে বলে সে তার ভাই হয়। ডিনার করার পর সিয়াকে সে রুমের মধ্যে নিয়ে যায়, পরনের কাপড় দেয় আর সর্বশেষ তাকে ধন্যবাদ জানায় কারণ তারই জন্য কিউংহি এই গুন্ডাদের হাত থেকে রক্ষা পেয়েছে। এরপর ডক্টর বেক জো হিউনকে ডেকে পাঠায় এবং জানায় সিয়ার কথা। সিয়াকে তারা ল্যাব ডেটা পয়েন্ট বলে। তাদের কথায় জানতে পারি আসলে প্রথমে যে প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয়েছে তার জিন থেকে সরাসরি তারা সিয়াকে তৈরি করেছে। সিয়ার মতো শক্তিশালী মানুষের পৃথিবীতে বেঁচে থাকা বিপজ্জনক, তাই ডক্টর বেক জো হিউনকে দায়িত্ব দেয় সিয়াকে মেরে ফেলার জন্য। তবে এই অপারেশনটা একদমই আনঅফিসিয়াল, সম্পূর্ণ ডক্টর বেকের সিদ্ধান্ত। জো হিউন বেককে জায়নের সম্পর্কে জিজ্ঞাসা করে। ডক্টর বেক জানায় সে গত মাসে ল্যাবে দেখা করেছিল। জো হিউন এটা শুনে অবাক হয় যে ডক্টর বেক জায়নকে খুঁজে পেয়েও তাকে যেতে দিয়েছে। তবে সে ডক্টর বেকের কাজ করতে রাজি হয়ে যায় কারণ 10 বছর আগে ডক্টর বেক তাকে কোনো ব্যাপারে সাহায্য করেছিল। জো হিউনরা যখন সেখান থেকে ফিরছিল তখনই দুটো লোক তাদের পিছু করতে থাকে। তবে টম তাদেরকে রাস্তার ডেড এন্ডে নিয়ে গিয়ে তাদের গাড়ি ক্র্যাশ করে দেয়। আর এখানে টমের সাথে দুটো লোকের একটা দারুণ ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পাই। যেহেতু টম এবং ওই দুটো লোক সবাই মিউটেন্ট ছিল তবে তাদের মধ্যে প্রচুর লড়াই হচ্ছিল। তবে যতই মারা হোক না কেন কারোই মৃত্যু হয় না। আর শেষ পর্যন্ত ওই দুটো লোক দুর্বল হয়ে হার মেনে যায়। জো হিউন তাদেরকে বলে দেয় এভাবে তার পিছু না করে তাদের বসকে তার সাথে এসে দেখা করার জন্য বলে দেয়। মাঝরাতে সিয়ার আবার প্রচুর মাথা ব্যথা শুরু হয়। আবারও সে যেন কোনো মহিলার শব্দ শুনতে পাচ্ছে, যেন তার মা তাকে ডাকছে। আর প্রচন্ড মাথা ব্যথার সাথে তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। তবে যখনই সে শান্ত হয় তখনই দেখতে পায় অনেকগুলো গাড়ি বাড়ির দিকে আসছে। আসলে কিউংহির আঙ্কেল ইয়াংদু এখানে আসে আর কিউংহি বন্দুক নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। ইয়াংদু বলে অনেকদিন হলো তোমার বাবা মারা গিয়েছে, এখন প্রপার্টিটা আমার নামে লিখে দিয়ে শিউলে চলে যাও। তবে কিউংহি মানা করে দেয় এবং বলে আমার বাবাকেও তুমি মেরেছ, তাকে টর্চার করেছ। এরপর ইয়াংদুর লোকেরা কিউংহিকে ধরে ফেলে। তখনই তার ভাই দেইগিল এসে তাদেরকে মারতে থাকে। তবে তারা দেইগিলকেও মারতে শুরু করে আর সিয়া এসব দেখে ছাদের থেকে লাফিয়ে নেমে পড়ে, যা দেখে তারা সবাই ভীষণ অবাক হয়ে যায়। তারা যখনই সিয়াকে মারতে আসে সিয়া খুব সহজে কোনো এফোর্ট না দিয়েই তাদেরকে মারতে থাকে, যা থেকে ইয়াংদু তার সমস্ত লোকদেরকে সিয়াকে মারতে পাঠায়। তবে সিয়া খুব সহজে সেই লোকদেরকেও মারতে থাকে। আর এখানে আরো একটা দারুণ ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পাই, যা দেখে ইয়াংদু আসলে এতটা ভয় পেয়ে যায় যে তার এক্সপ্রেশনটা একদম দেখার মতো ছিল। কিউংহি সিয়াকে বলে ইয়াংদুকে যেন সে না মারে এবং সে গিয়ে ইয়াংদুকে বলে যদি বেঁচে থাকতে চাও তাহলে আর কোনোদিন যেন তাদেরকে বিরক্ত না করে। ইয়াংদু তার লোকদেরকে নিয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। আসলে সিয়ার এইসব এবিলিটি দেখে সবচেয়ে বেশি অবাক হয় দেইগিল। সে জিজ্ঞাসা করতে থাকে সিয়া কি কোনো এলিয়েন? তবে তার সম্পর্কে একের পর এক প্রশ্ন করতে থাকে তার বোনকে। এখন সে সিয়াকে অনেক পছন্দও করে। এইদিকে জো ইউন তাদের ট্র্যাকিং ডিভাইসে সিয়ার সিগন্যাল পেয়ে যায়। তবে আজ তাকে মারবে না কারণ ডক্টর বেকের কাছে জানতে পেরেছে সে খুবই শক্তিশালী, তাই পুরো প্রিপারেশন নিয়েই তবেই সে সিয়ার উপর অ্যাটাক করবে। পরের দিন জং আসে জো হিউনের সাথে দেখা করতে। গতকালকে যে দুজন জো হিউনের পিছু করছিল তাদেরকে জং পাঠিয়েছিল। তারা দুজন একে অপরকে খুব ভালো করে চিনে। 10 বছর আগে পর্যন্ত তারা দুজন একই সাথে কাজ করত। জং এখানে জো ইউনের কোনো এক অতীতের সম্পর্কে কথা বলে, তবে সেই অতীতটা কি সেটা জানানো হয় না। জো ইউন জানায় যে সে এখানে শুধু ডক্টর বেকের কাজ করতে এসেছে। জং জানায় জায়ুন বেরিয়ে
যাওয়ার পরে 4টা ল্যাবে ডেস্ট্রয় করেছে এবং চায়নায় সাংহাই ল্যাব লুট করেছে, প্রচুর ড্রাগস লুট করেছে। অন্যদিকে দেখানো হয় সাংহাই ল্যাবে ওই 4জন চাইনিজ মিউটকে যারা শিয়াকে খুঁজতে এসেছে। তবে এই গ্রুপের 3জনই তাদের লিডারকে দেখে ভীষণ ভয় পায়, যেন তার মধ্যে সুপার পাওয়ার অনেক বেশি। এদিকে ইয়াংদু কিউহির আঙ্কেলের ক্লিনিকে এসে শিয়া সম্পর্কে জানতে চায়, তবে সে কিউহিকে প্রটেক্ট করার জন্য কোনো কিছু বলে না এবং শাস্তিস্বরূপ ইয়াংদু তার দুটো আঙ্গুল কেটে দেয়। অন্যদিকে কিউহি সিয়া এবং দেইগিলকে নিয়ে সুপার মার্কেটে যাচ্ছিল। যাওয়ার পথে দেইগিল সিয়াকে ইউটিউবের ভিডিও দেখিয়ে বলে এখান থেকে টাকা উপার্জন করা যায়, তুমি যদি তোমার সুপার পাওয়ারের ভিডিও বানাও তাহলে আমরা অনেক ধনী হয়ে যেতে পারি। তবে সিয়ার নজর শুধুমাত্র ভিডিওর খাবারের দিকেই থাকে। তারা সুপার মার্কেটে এলে সিয়া প্রচুর খাবারের জিনিস নিতে থাকে আর সেখানে তাকে ফ্রিতে পাওয়া খাবারগুলো খেতে থাকে এবং দেইগিল তার পিছন পিছন ছুটতে থাকে। তাদের দুজনের মধ্যে এখন দারুণ একটা বন্ডিং তৈরি হয়েছে। সেই মুহূর্তে কিংহির কাছে তার ডক্টর আঙ্কেলের কল আসে। কিংহি তার আঙ্কেলের কাছে গেলে তার আঙ্কেল বলে ইয়াংদু তার এই অবস্থা করেছে এবং এটাও জানায় সিয়াকে তাড়িয়ে দিতে, তার সাথে তারা থাকতে পারবে না আর বাড়ির প্রপার্টিটাও ইন্দুকে দিয়ে দিতে। এটাই একমাত্র উপায় যাতে তারা বেঁচে থাকতে পারবে এবং সুস্থ থাকতে পারবে। কিংহি সেখান থেকে ফেরার সময় জোহিউন তার গাড়িতে এসে বসে এবং তাকে সেই ল্যাবের ভিডিও দেখায় এবং বলে সিয়া এতগুলো মানুষকে মেরেছে, সিয়া খুবই ডেঞ্জারাস, তাই তাদের সিয়ার সাথে থাকা উচিত নয়, সিয়াকে তাদের হাতে তুলে দিতে। কিংহি ভিডিও দেখে খুবই ঘাবড়ে যায় এবং জোহিউনের কথা মেনে নেয়। অন্যদিকে ইয়ংদু যখন তার রুমে চলে আসে তখনই তার সমস্ত গার্ডদের ওই চাইনিজ মিউন্টরা মেরে ফেলে। ইয়ংদু বলে আমাকে মেরো না, এমন কিছু তো আছে যাতে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো। তারা ইয়াংদুর কাছে শিয়ার খোঁজ করে। এইদিকে দেইগেল শিয়ার সাথে বাড়ি ছাদে বসে কথা বলছিল। সে জায়ুনের সিঙ্গিং শোতে দেখানো ওই সুপার পাওয়ারের ভিডিও দেখায় এবং বলে সিয়াও তার মধ্যে ফেমাস হতে পারবে যদি সে তার সুপার পাওয়ারটা লোকদেরকে দেখায়। দেইগেল সিয়াকে তার পাওয়ার একবার দেখাতে বলে। সিয়া তার সাথে মজা করার জন্য বারবার তার পাওয়ার ইউজ করে সমস্ত জিনিসগুলোকে শূন্যে ভাসিয়ে দেয়। তবে যখনই দেইগিল সেদিকে তাকায় সেই জিনিসগুলোকে নিচে নামিয়ে দেয়। দেইগিল বারবার তাকিয়েও কিছু দেখতে পাচ্ছিল না। আর এরপরই সিয়া দেইগিলকে তার পাওয়ার দেখায়, যা দেখে দেইগিল দারুণ খুশি হয়। দেইগিল এবং সিয়ার মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্বের সৃষ্টি হয়। দেইগিল সিয়াকে আতশবাজি দেখাতে চায়, তবে কিংহি সিয়াকে দেখে এখন ভয় পাচ্ছে। তার ভাই যে মেয়েটার এত ক্লোজ সে খুবই ভয়ানক। তবে শেষ পর্যন্ত সে সিয়াকে বাঁচাতে চায় এবং সিয়াকে পালিয়ে যেতে বলে। আর সিয়াও এটা বোঝা যায় যে আশেপাশে কেউ রয়েছে। এদিকে তারা স্নাইপার রেডি করে রেখেছে। কিংহি তারা বাইকে নিয়ে বাইরে এলেই তারা শুট করবে। তখনই ইয়াংদু সেই চাইনিজ মিউট্যান্ট এবং তার দল নিয়ে সেখানে হাজির হয়। কিংহি আবারও তার বন্দুক নিয়ে বাইরে আসে আর এইদিকে দেইগিল সিয়াকে সাথে নিয়ে আসে এবং তাকে জঙ্গলের দিকে চলে যেতে বলে এবং জানায় সে তার বোনকে নিয়ে আসবে। এই বলে সে তার বোনের কাছে চলে যায়। এদিকে কিংহি বন্দুক নিয়ে তার আঙ্কেলকে বলতে থাকে যে এখান থেকে চলে যেতে। তবে ইয়াংদু এবার আর কোনো কথা না শুনে শুধু তাকে গুলি করে মেরে ফেলে। দেইগিল দৌড়ে তার বোনের কাছে আসতে থাকে আর এই সুযোগে তারা সিয়াকে মারার জন্য সেই মিসাইল ছুড়ে দেয়। আর এটা দেখে একজন চাইনিজ মিউট্যান্ট অ্যাটাক করতে চলে যায় ওই স্নাইপারের দিকে। আর যেহেতু তারা সবাই মিউট্যান্ট তাই তাদের মধ্যে একটা দারুণ ফাইট হতে থাকে, যেখানে কেউই হার মানে না। তাদের মধ্যে প্রচুর লড়াই হতে থাকে। এইদিকে জো ইউন এসে ইয়াংদুকে গুলি করে, তবে তার আগে ওই চাইনিজ লিডার খুবই সহজে তার পাওয়ার ইউজ করে পাশে থাকা কাঠের টুকরোগুলোকে ধারালো অস্ত্রের মতো বানিয়ে একেবারে ইয়াংদু সমস্ত গার্ডদেরকে মেরে ফেলে। এরপর লড়াই শুরু হয় জো হিউনদের সাথে চাইনিজদের। সবাই তাগড়া লড়াই করতে থাকে। যেহেতু সবাই মিউট্যান্ট তাই যতই মারা হোক না কেন কেউই মারা যায় না। তারা একে অপরকে প্রচুর মারতে থাকে আর সবাই সাথে সাথে নিজেদেরকে হিল করে নেয়। তবে এত কিছু পরে জো হিউন একজনকে তার মাথায় পরপর শুট করে মেরে ফেলে। তবে বাকি দুজন তাদের উপর অ্যাটাক করে। তাদের সাথে লড়তে লড়তে জো হিউন দেইগিলকেও বাঁচানোর চেষ্টা করে। ইয়াংদু দেইগিলের দিকে গুলি ছুড়ে মারে। জো হিউন তাকে বাঁচাতে চায়, তবে গুলি দেইগিলের গায়ে লেগে যায় আর সে সেখানেই মারা যায়। এইদিকে সিয়া জঙ্গল থেকে এটা অনুভব করতে পারে যে দেইগিলের কিছু একটা হয়েছে। তবে একজন চাইনিজ সেখানে চলে আসে সিয়াকে মারার জন্য। সে প্রচুর স্পিডে দৌড়ে আসে সিয়াকে মারতে। তবে সিয়া এতটাই ফাস্ট যে তার কাছে সবকিছুর জন্য প্রচুর স্লো মোশন হচ্ছে। সে ওই মেয়ের হাত থেকে চাকু নিয়ে খুব সহজে তার মাথায় চাকু ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। দুইজন চাইনিজ এভাবে মারা গেলেও বাকি দুইজন মিউট্যান্ট এখনো বেঁচে রয়েছে। জো হিউনদের সাথে তাদের প্রচুর লড়াই হচ্ছে। একটা সময় টম খুব দুর্বল হয়ে পড়ে আর তখনই দুজন একসাথে হিউনের উপর হামলা করে এবং তাকে ছুরি মেরে দেয়। এরপর যখনই তারা হিউনকে গুলি করতে যাবে তখনই টম নিজেকে কোনোভাবে ছাড়িয়ে তাদেরকে আটকায়। ঠিক তখনই সেখানে সিয়া চলে আসে সে মিউট্যান্টের মৃতদেহ নিয়ে। তবে সে দেইগিল এবং কিউংহির মৃতদেহ দেখতে পায়, যা দেখে সে ভীষণ রেগে যায় আর সে ইয়াংদুকে মারতে থাকে। তো
তবে সেখানে থাকা চাইনিজ ছেলেটি হাসতে হাসতে বলতে থাকে সিয়ার মধ্যে এমন কি পাওয়ার রয়েছে যা থেকে সবাই তাকে অনেক ভয় পাচ্ছে। তখনই সিয়া ওই চাইনিজ ছেলেটির হাত তার পাওয়ার ইউজ করেই এক্সপ্লেট করে দেয়। এটার দিকে তাদের সবচেয়ে শক্তিশালী মেয়েটি অর্থাৎ তাদের লিডার তাকে মারতে আসে। আর তখনই আমরা দেখতে পাই দ্য উইচ এর সেই আইকনিক দৃশ্য দ্য পার্ট 1-এ আমরা দেখেছিলাম। সিয়া তাকে না ছুঁয়ে তার হাত কন্ট্রোল করে এবং মেয়েটি নিজেকে চাকু মারতে থাকে। এরপর সিয়া ওই লিডারকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ছেলেটি বাইরে বেরিয়ে আসে এবং তার হাতটিকে আবার রিজেনারেট করে নেয়। সে সিয়াকে মারার জন্য সমস্ত পাথর হাওয়ায় তুলে নিয়ে সিয়ার দিকে ছুঁড়ে মারে। তবে সিয়া খুব সহজে তা আটকে দেয় আর সমস্ত পাথরগুলোকে ছোট ছোট টুকরোতে পরিণত করে তা দিয়ে একটা টর্নেডো সৃষ্টি করে এবং ওই ছেলেটির দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে সিয়ার থেকে দূরে যেতে থাকে। তবে তখনই দেখানো হয় গাড়ি থেকে আরেকজন বেরিয়ে আসে আর ফাইনালি আমরা জায়নকে দেখতে পাই। মেয়েটি জায়নকে দেখে খুব খুশি হয়। আসলে জায়নই তাদেরকে পাঠিয়েছিল। তবে জায়ন মেয়েটিকে বলে সিয়া তার বোন আর সেই তাদেরকে পাঠিয়েছিল ল্যাব থেকে সারতে কিন্তু মারতে নয়। এই বলে সে মেয়েটির গাড় থেকে মাথা আলাদা করে দেয়। এরপর সে সিয়াকে বলে সে তার বোন হয়। আসলে জায়ন ওই চারজনকে নিয়ে হেডকোয়ার্টারের ল্যাব থেকে সবাইকে মেরে সিয়াকে মুক্ত করে। সে সিয়ার পিছুও করছিল। তবে জায়ন অসুস্থ থাকায় এই চারজনকে পাঠিয়েছিল কারণ জায়ন শিওর ছিল না সিয়াই তার বোন হয় কিনা। তবে এখন তার এবিলিটি দেখে সে শিওর হয়ে যায়। সিয়া জিজ্ঞাসা করে কেন আমাকে ল্যাব থেকে মুক্তি করলে? জায়ন বলে মাকে খোঁজার জন্য, কারণ আমি শুনেছি মার সাথে তোমার ব্রেন কানেক্টেড আর মা তো তোমারই খোঁজ করছে। সে তো আর আমার খোঁজ করবে না। আমরা দুজন একসাথে ছিলাম শুধুমাত্র মায়ের পেটে, তবে আমরা দুজন আলাদা আলাদা জন্ম নিয়েছি আর এখন আমরা একসাথেই থাকবো। আমার সাথে চলো বোন। সিয়া দেইগিল এবং কিউংহির মৃতদেহ দেখে খুব কষ্ট পায়। জায়ন তাকে একটা ড্রাগস দিয়ে বলে তুমি শুধু একজনকে বাঁচাতে পারবে, তবে এরপর সে আর সাধারণ মানুষ থাকবে না, সে আমাদের মতো হয়ে যাবে। তবে শিয়া এটা করে না। শিয়া তাদের মানুষ হিসেবে মৃত্যুবরণ করাটাকে মেনে নেয়। জায়ন সিয়াকে সেন্সলেস করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে ডক্টর বেক জেনে যায় জায়ন সিয়াকে খুঁজে পেয়েছে। তারা এখন তাদের মায়ের কাছেই যাবে। তখনই সিয়া সেই ভীষণটা দেখানো হয় যেটা খুব সম্ভবত তাদের মায়েরই হবে। সবশেষে দেখানো হয় টব এবং জো হিউন বেঁচে রয়েছে। জো হিউন সাথে সাথে জংকে কল করে সে অলরেডি এখানে এসে অপেক্ষা করছে। জো হিউন বলে সিয়াকে জায়ুন নিয়ে গেছে আর এই জন্য সে জং এর সাহায্য চায়। জং বলে আমি জানি তারা কোথায় গেছে। আর এর সাথে সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এরপরে দেখতে পারবো তাদের দুজনের মাকে খুঁজে বের করার গল্প। এই সাইফাই মুভিটির মারামারি আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স গুলো সত্যি দারুণ ছিল। মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন শোনার পরেও তোমরা চাইলে একবার মুভিটি দেখে নিতে পারো। এই গল্পটি আসলে প্রথম পার্ট এবং থার্ড পার্ট এই দুটি গল্পকে কানেক্ট করার জন্য তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।